আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, নানান ব্যবসায়িক কাজের চাপের কারণে এবং আপনাদের জন্য ভিডিও তৈরি করার চাপের কারণে বহুদিন হয় নিজের জন্য সময় বের করে কোথাও ঘুরতে যাওয়া হয় না। বন্ধুরা, অনেকদিন পর আজকে সুযোগ হয়েছে এবং আল্লাহর অশেষ রহমতে আমি আমার একটা প্রিয় জায়গায় যাচ্ছি, বাংলাদেশের সাজেকে ঘুরতে যাচ্ছি। আমি চেষ্টা করব আজকের এই ভিডিওতে সেখানে আমার ভালো লাগা এবং সেখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তার কিছুটা হলো আপনাদের মাঝে তুলে ধরতে, যাতে ভবিষ্যতে আপনারা যারা যেতে ইচ্ছুক বা যারা গিয়েছেন তাদের মধুর স্মৃতিগুলো মনে পড়ে। তো এরা চলুন সাজেকে, চলুন বাংলাদেশের অন্যতম একটি সুন্দর জায়গায়। আমাদের সাজেক ভ্রমণের যে কর্মসূচি সেটা শুরু হয়েছিল ঢাকার আরামবাগ থেকে সেন্ট মার্টিন রবি এক্সপ্রেস পরিবহনের মাধ্যমে। রাত্র 12টার দিকে ঢাকা থেকে সেন্ট মার্টিনের হোন্ডাই পরিবহনটি খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে সকাল কুয়াশার মধ্যে 6টার দিকে এটা আমাদের খাগড়াছড়ির যে শাপলা চত্বর রয়েছে তার কাছে তারা নামিয়ে দেয়। খাগড়াছড়ি থেকে আমরা সকালের নাস্তা করে একটি জিপ গাড়ি 3 দিনের জন্য ভাড়া করে ফুল প্যাকেজের জন্য আমরা রওনা দিই দীঘিনালার যেই ক্যাম্প রয়েছে সেনাবাহিনীর স্কট ক্যাম্প তার দিকে। 9টার দিকে পৌঁছেই কিন্তু আমরা দেখতে পারি সেখানে অলরেডি বহু মানুষ তাদের গাড়ি নিয়ে জমায়েত হয়ে গেছেন এবং এটা সেনাবাহিনীর যে ফিল্ড রয়েছে যেখানে গাড়িগুলোকে রাখা হয় সেখানে মানুষ অপেক্ষমান রয়েছেন সাজেকের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। দীর্ঘ 3 ঘন্টার আঁকা বাঁকা পাহাড়ি পথ পাড়ি দিয়ে অবশেষে আর্মি গ্রাউন্ড থেকে আমরা সাজেকে পৌঁছেছি এবং পাহাড়ের নিচের দিকে নেওয়া আমাদের যে রিসোর্ট রয়েছে সারা নীলকুঠির, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতির একেবারে কাছাকাছি অবস্থিত এই রিসোর্টটি আমরা নিয়েছি এই জন্যই যাতে কোলাহল থেকে অনেকটা দূরে থাকতে পারি। যদিও পাহাড়ে ওঠানামা করাটা একটু কষ্টকর, তারপরও আমার ব্যক্তিগতভাবে এই রিসোর্টটি ভালো লেগেছে। বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে যোগাযোগ করে রিসোর্টটিতে যেতে পারেন। সাজেক ভ্যালির মূল আকর্ষণই হলো এর রিসোর্টের সঙ্গে সংযুক্ত যেই ছোট ব্যালকনিগুলো থাকে সেটা। নিশ্চয় দেখতে পাচ্ছেন এই ব্যালকনি থেকে ইন্ডিয়া সাইডের যে পুরো সাজেকের ভিউ রয়েছে সেটা পরিষ্কারভাবে দেখা যায়। মানুষের যান্ত্রিক জীবনের যে কোলাহল রয়েছে সেটা এক মুহূর্তের জন্য এই জায়গায় যেন থেমে গেছে। এখানে সময় যেন একেবারে চলে না। সাজেক ভ্যালির সবুজ এই ভালোবাসা মাখাময় এই প্রকৃতি আপনার হৃদয়ে বারবারই কিন্তু এই অনুভূতিটা দেবে যে জীবনের একটা ব্যস্ত সময় পার করে কিছুটা সময় নিজের জন্য রাখা প্রয়োজন। প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে নিজের যে ভালো লাগা এবং বেঁচে থাকার আনন্দ সেটা উপভোগ করা প্রয়োজন। এই সাজেকের প্রকৃতি আপনাকে কিন্তু এই অনুভূতিটা পারফেক্ট ভাবে দেবে। সাজেকের ভেতর আমাদের দুপুরের খাবার শেষ করে আমরা আমাদের গাড়ি নিয়ে ছুটলাম সাজেকের অন্যতম আকর্ষণ কমলাক পাহাড়ের দিকে, সেখানে সূর্য অস্ত দেখতে। আর যাওয়ার পথেই কিন্তু পড়বে বাংলাদেশের সবথেকে উঁচু জায়গায় অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত সাজেক ভ্যালির মসজিদ। বাংলাদেশের এত উঁচুতে আর কোনো মসজিদ আছে কিনা আমার জানা নেই। খুবই সুন্দর মসজিদ এবং যেহেতু এই কমলাক পাহাড় যাওয়ার পূর্বেই আসরের নামাজের যে ওক্ত সেটা শুরু হয়ে গেছে, তাই আমরা কমলাক পাহাড়ে যাওয়ার পরিবর্তে সরাসরি মসজিদে যে নামাজ পড়াটাকেই ঠিক মনে করলাম এবং আমরা সরাসরি চলে গেলাম এই মসজিদের ভেতর নামাজ আদায় করার জন্য।
মসজিদের ভেতর আলহামদুলিল্লাহ আসরের নামাজ শেষ করে মসজিদটির অবস্থান এবং নিজেদের ভালো লাগা দুইটা নিশ্চিত করে এবং স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য আমরা মসজিদ প্রাঙ্গণটি ঘুরে দেখলাম এবং কিছু ছবি তুলে রাখলাম। মসজিদ প্রাঙ্গণটি ঘুরে দেখার পর আমরা আমাদের গাড়ি নিয়ে ছুটলাম সেই কংলাক পাহাড়ের দিকে সূর্যাস্ত দেখার জন্য। খুব একটা বেশি দূরে নয়, আবার পায়ে হেঁটে যাওয়ার জন্য কষ্টকর, যার জন্যই কিন্তু এই জায়গায় আমরা গাড়ি ব্যবহার করলাম। যদিও পাহাড়ের একেবারে উপরের দিকে এই রাস্তাগুলোর অবস্থান, তারপর বলতেই হবে বাংলাদেশ সেনাবাহিনী এই জায়গায় রাস্তাগুলো খুবই মসৃণভাবে তৈরি করেছে। এমনকি আমাদের ঢাকা শহরের বিভিন্ন রাস্তা থেকেও এগুলো অনেকটা ভালো মানের এবং ভালো কোয়ালিটির, যেখানে চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের বাধা কিন্তু আমরা পাইনি। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে যে পাহাড়ের এরিয়াটা রয়েছে সেটাই কিন্তু হেলিপ্যাড, যেখানে প্রচুর পরিমাণের মানুষ যান, এবং বাম দিকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের স্ট্রিট ফুডের যে দোকানগুলো রয়েছে, তারা কিন্তু এখানে তাদের খাবারের যে পসরা রয়েছে সেটা নিয়ে বসে রয়েছেন। আমরা রাতের দিকে যখন ফিরবো তখন এই স্ট্রিট ফুডগুলো ট্রাই করার চেষ্টা করব এবং আপনাদের দেখাতে চেষ্টা করব যে তারা কি ধরনের জিনিসপত্র বিক্রি করেন। কংলাক পাহাড়ের একেবারে নিচের দিকে যখনই আমরা গিয়ে পৌঁছাই তখন কিন্তু একটা দুঃসংবাদও আমরা দেখতে পাই। টিকটক করার জন্য কিছু তরুণ এতটাই উশৃঙ্খল হয়ে গিয়েছিল যে পাহাড় থেকে সরাসরি কিন্তু তারা নিচে পড়ে গেছে। যাও আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। যাই হোক, প্রচন্ড ভাবে গাড়ির এই জায়গায় পার্কিং এর অবস্থানের কারণে অনেকটা দূর থেকেই কিন্তু কংলাক পাহাড়ের আমাদের গাড়িটি ছেড়ে দিতে হয়। যাই হোক, পায়ে হেঁটেই কিন্তু আমরা সেই পাহাড়ের ওঠার জন্য রওনা দিই এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে সরুভাবে পাহাড় কেটে যে রাস্তা তৈরি করা হয়েছে, এদিক থেকেই আপনি একেবারে কংলাক পাহাড়ের যে উপরিভাগ রয়েছে সেই দিকে উঠতে পারবেন। এখানে কিন্তু আমরা ওঠার চেষ্টা করছি। খুবই খাড়া জায়গা এবং অনেকটাই কিন্তু শারীরিক পরিশ্রম লাগে এখানে ওঠার জন্য। কংলাক পাহাড়ের একেবারে উপরের দিকে বর্তমানে আমরা অবস্থান করছি এবং এর ডান দিকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আদিবাসীদের কিছু ঘরবাড়ি রয়েছে এবং নতুন করে কিছু রিসোর্টও তৈরি হয়েছে এই জায়গায়। চলার পথেই কিন্তু হঠাৎ করে বড় একটি ক্যাকটাস গাছ আমাদের কিন্তু এই জায়গায় সুস্বাগতম জানাচ্ছে যে সাজেকের প্রকৃতির মাঝে আপনাদের স্বাগতম, দয়া করে এর কোনো ক্ষতি করবেন না, উপভোগ করুন। অনেকটা কষ্ট করে পথ পাড়ি দেওয়ার পর অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই এবং কংলাক পাহাড়ের স্বাগতম এই ফুলের যে গেটগুলো রয়েছে তার মাধ্যমে আমাদের পর্যটকদের কিন্তু স্বাগতম জানানো হয়। পাহাড়ের উপরিভাগে প্রচন্ড ভাবে ভিড় ছিল, যার জন্য কিন্তু সেখানে কোনোভাবেই দাঁড়ানো যাচ্ছিল না। আর এর জন্য আমরা সিদ্ধান্ত নেই যে নিচের দিকে যে গ্রামগুলো রয়েছে লুসাই গ্রাম এবং সেখানকার আদিবাসী মানুষের ঘরবাড়ি সেগুলো আমরা দেখব, যার জন্য পাহাড়ের অপর দিকে আমরা নিচের দিকে নামি এবং সেখানকার যে বাড়িঘর রয়েছে সেগুলো দেখতে যাই। কংলাক পাহাড় থেকে ওই দিকে বাংলাদেশের যে বর্ডার এলাকার সীমান্ত সেটা আরো প্রায় 99 কিলোমিটারের মতো। সেখানকার যিনি বিজিবির কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে আমার আলাপ হয়েছিল। তারা আমাকে নিশ্চিত করেছেন যে হাসনাত ভাই, এই এলাকার ভেতর বর্তমানে কাজ চলছে, বিভিন্ন রিসোর্টও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুই পাশে তৈরি হয়েছে। তারা আমাকে নিশ্চিত করেছেন যে যদি এই প্রকল্পের কাজ শেষ হয় তখন কিন্তু মূল সাজেকে যেটা আমরা অবস্থান করি সেখান থেকেও বেশি মানুষ এই জায়গায় আসবে। কারণ
এদিকের পাহাড়গুলোর যে প্রাকৃতিক দৃশ্যের অবস্থান সেটা আরো ভালো এবং মনোরম। যাই হোক, কংলাক পাহাড় ঘোরার পর আমরা বর্তমানে সেখান থেকে ফিরে বিজিপির যে হেলিপ্যাড রয়েছে সেখানে অবস্থান করছি। সেখানে কিন্তু এই সূর্যাস্তের টাইমে বহু মানুষ কিন্তু এই জায়গায় অবস্থান করে এই জায়গা দেখার জন্য। আমরা যখন এই জায়গা দেখছিলাম, অবলোকন করছিলাম, সাথে সাথেই মসজিদে আজান পড়ে যায় এবং আমরা নামাজ পড়ার জন্য সেখান থেকে চলে যাই। এরপর আবার ফিরে আসি এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই স্ট্রিট ফুডের জায়গায় কত রকমারি খাদ্য এই জায়গায় তারা পরিবেশনের জন্য বসে রয়েছেন। পাহাড়ি আলু পিস কত? পাহাড়ি আলু প্লেট 50 টাকা। মনে হয় দেশি চিকেন। পাহাড়ি খাদ্যের কিছুটা টেস্ট নেওয়ার পর আমরা চলে আসি রাতের খাবারের জন্য এই সাজেক ভ্যালির একটি রেস্তোরাঁয়। এবং এই জায়গায় আমরা যে ব্যাম্বো চিকেন রয়েছে দেশি মুরগির, সেটা ট্রাই করার চেষ্টা করি। দেখুন, এর পূর্বে আমি যখন এসেছিলাম তখন ব্যাম্বো চিকেনের যে টেস্ট ছিল সেটা অনেকটা ভালো লেগেছে, তবে এইবারের যেটা খেলাম সেটা ততটা ভালো লাগেনি। কারো রুটি রুজিতে আঘাত করার আমার কোনো ইচ্ছা নেই, তাই হোটেলটির নাম বললাম না। আপনারা যখনই আসবেন অন্তত হোটেলগুলোর যে খাদ্যের রিভিউ রয়েছে সেটা দেখার পর কিন্তু সিদ্ধান্ত নেবেন কোথায় খাবেন। সাজেক ভ্যালিতে আসবো আর গান গাইবো না বা গান শুনবো না এমনটা হতে পারে না, যদিও আমার কণ্ঠ মোটেও গান গাওয়ার জন্য উপযুক্ত নয়। তারপরও কিন্তু আমি চেষ্টা করলাম মনের আনন্দে যতটুকু পারি নিজের যে আত্মীয় স্বজন যারা গিয়েছেন, বন্ধু যারা গিয়েছেন, তাদের সঙ্গে শেয়ার করার জন্য। এবং জীবনের আনন্দই হলো এই জায়গায় নিজের যে ভালো লাগার জিনিস আছে সেটা প্রকাশ করা। যদিও পুরো রাত ধরেই কিন্তু ঘুমানোর চেষ্টা করেছি, তবে তারপরও সাজেকের যে সকালের সৌন্দর্য সেটার হাতছানি কিন্তু আমাকে ঘুমোতে দেয়নি। আমি ঘুমিয়ে গেলে হয়তো মিস করব সেই চিন্তায় আমি ঘুমাইনি। এবং সকালবেলা উঠেই ব্যালকনি থেকে যে দৃশ্য আমি দেখলাম, এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে দৃশ্য তৈরি হয়েছে সেটা মনোমুগ্ধকর। যখনই এই ধরনের কোনো দৃশ্য আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে এবং আপনার মনে প্রশান্তি জাগাবে, সাথে সাথেই কিন্তু আপনি বলবেন, এবং আমিও বলেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক না জানি কত নিয়ামত আমাদের মনের প্রশান্তির জন্য তৈরি করে রেখেছেন এবং বাংলাদেশেও কত নিয়ামত দিয়েছেন। সুতরাং এই মহান দৃশ্য এবং এই মহান জায়গাগুলো যিনি তৈরি করেছেন তার অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার দরবারে শুকরিয়া যে এই দৃশ্য দেখার জন্য আমাদের সুযোগ করে দিয়েছেন। যেহেতু শীতকাল, তাই ঝর্ণার পানি নেই, তার জন্য সাজেকের যে ঝর্ণা রয়েছে সেখানে আমরা যাইনি, কংলাক ঝর্ণায় যাইনি। বিকেলের দিকে আমরা লুসাইয়ের যে রিসোর্ট রয়েছে লুসাই ভ্যালি সেখানে গিয়েছিলাম এবং সেখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন লুসাইদের যে ট্রেডিশনাল পোশাক রয়েছে সেটাও কিন্তু আমি এবং আমার মামা পড়তে চেষ্টা করেছি। যাই হোক, সাজেকে দ্বিতীয় দিনের মতো থেকে পরের দিন 10:30টার যে স্কোয়াড রয়েছে আর্মিদের, তার মাধ্যমে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিই। খাগড়াছড়ি পৌঁছিয়ে সেখানকার যে আলো টিলা পাহাড় রয়েছে পর্যটন কেন্দ্র, সেখানে আমরা যাই এবং সেখানেই কিন্তু চাকমাদের যে স্থানীয় নাচের প্রোগ্রাম রয়েছে সেখানেও আমরা অংশগ্রহণ করি এবং চাকমা ইনস্টিটিউটের আমন্ত্রণে সেগুলো আমরা অবলোকন করি। খাগড়াছড়ি যে জেলা পরিষদের পার্ক রয়েছে সেটা ঘুরে দেখার পর আমরা রাতের বাসে করে কিন্তু ঢাকায় ফিরে আসি। আর এই হলো আমাদের সাজেক ভ্রমণ। দেখুন, আমি জানি যে আমার লক্ষ লক্ষ শুভাকাঙ্ক্ষী রয়েছে, তাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে
যে বিদেশের মাটিতে ভ্রমণে গিয়ে সেখানে অর্থ যদি আপনি 40% খরচ করেন, অন্তত পক্ষে 50% আপনাদের উচিত বাংলাদেশের ভেতর বাংলাদেশের যে সকল জায়গাগুলো রয়েছে সেখানে ভ্রমণ করে খরচ করার জন্য। কারণ এটা আমাদের অর্থনীতি এবং এই শিল্পটাকে এগিয়ে নেওয়ার জন্য একটা দুর্দান্ত পদক্ষেপ হবে এবং আমাদের অংশগ্রহণ হবে। যদিও ভ্রমণ বিষয়ক ব্লগ করার জন্য আমি অভিজ্ঞ নই, তারপরও আমি চেষ্টা করলাম আমার যে পার্সোনাল এক্সপেরিয়েন্স হয়েছে এই সাজেক ভ্রমণে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাংলাদেশে ভ্রমণ করবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।